আগামী নির্বাচনে ক্যাম্পিং এ নামছে দেশের সেরা শীর্ষ ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। আজহারি কোন আসন থেকে নির্বাচন করবেন? ঢাকার গেন্ডারিয়া যেই এলাকায় উনি বড় হয়েছেন সেটা, নাকি কুমিল্লা ৩? জামাতের প্রার্থী তালিকায় বিরাট চমক আসছে। বর্তমান প্রার্থীদের ৮০% পরিবর্তন হচ্ছে, থাকছে না। আপনারা যাদেরকে দেখছেন যে জামাতের প্রার্থী হিসাবে মাঠ চষে বেড়াচ্ছে, তাদের ৮০% পরিবর্তন হবে। আওয়ামী লীগ পুনর্বাসন করতে গিয়া বিএনপি আম সালা দুটেই যাইতে নিচ্ছে। হ্যাঁ, তারেক রহমান তো আমার কথা রাখলো না, ভুট্টো সাহেবের কথা রাখিছে, মোদির কথা রাখিছে। বিএনপির কপালে ক্ষমতার গোস্ত আর নাই, বিরোধী দলের ঝোল খাইয়াই খুশি থাকা লাগবি। আর আমরা কমো গোস্ত তো পেল না, লে ঝোল খা ঝোল। বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী, তাকে যুদ্ধাপরাধের দায়ে তার ফাঁসি কার্যকর করেছিল হাসিনা সরকার। যেই ট্রাইব্যুনাল তার ফাঁসি কার্যকর করে, সেই একই ট্রাইব্যুনালে আজকে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে দেয়া হয়েছে আসাদুজ্জামান খান কামালকে, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছর কারাদণ্ড দেয়া হয়েছে। খেয়াল করেন, যেই ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল এই সরকারের প্রতিষ্ঠিত না, শেখ হাসিনার প্রতিষ্ঠিত। ওরা এটা ভাঙতেই চায়, ওটা রাখতে চায় না। এখন কথা হয়েছে এটা তো ভাঙতে দেওয়া যায় না। এটা যদি এখন ভাঙতে দেওয়া হয় বা ভাঙ্গা ফেলে, তাহলে তো পুলিশ হেরে যায়, আর্মি হেরে যায়। তখন এই বুদ্ধিজীবীরা এই সোশ্যাল মিডিয়াতে চিৎকার করে বলা শুরু করবে যে 32 নম্বরই বাঁচাইতে পারে না, ভোট কেন্দ্র বাঁচাইবো কেমনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, শেখ হাসিনা রায়ের আগেও ভোলা উচিত না, ওই একই কাজ করছে। এখন এই জন্যই এই আর্মি পুলিশ ওইটা ভাঙতে দিতেছে না, ওইটা ধরা যাবে না। হায় হায়, জানেন না, মিড নাইটে দেখতেছি পিনাকি স্যার উনি টেলিফোনে, মানে ওই যে অডিও কলে বলতেছে, আর ওইখানে মাইক দিয়ে শোনাচ্ছে। এদিকে পুলিশ, এদিকে আর্মি আর পাবলিক ওইখানে ওই মাইকে ওই টেলিফোনটা ধরে রাখছে। পিনাকি স্যার ওইখান থেকে টেলিফোনে বক্তব্য রাখতেছে যে এটা এখন ভাঙার দরকার নাই, এটা ভবিষ্যতে ভাঙা যাবে, তোমরা যার যার বাসায় চলে যাও। কিন্তু পাবলিক রাজি না, ওরা আবার ওইখান থেকে বলতেছে না, ভুয়া ভুয়া, এই কথা মানি না, এই কথা মানি না। পুলিশরা তারপরে বুঝায় শুনে সরাইছে, কিন্তু সরে নাই ভাই। রাইট পার করছে, ভোরবেলাও দেখতেছি ওই দৌড়াদৌড়ি চলতেছে। ওরা এটা ভাঙতেই চায়, ওটা রাখতে চায় না। এখন কথা হয়েছে এটা তো ভাঙতে দেওয়া যায় না। এটা যদি এখন ভাঙতে দেওয়া হয় বা ভাঙ্গা ফেলে, তাহলে তো পুলিশ হেরে যায়, আর্মি হেরে যায়। তখন এই বুদ্ধিজীবীরা এই সোশ্যাল মিডিয়াতে চিৎকার করে বলা শুরু করবে যে 32 নম্বরই বাঁচাইতে পারে না, ভোট কেন্দ্র বাঁচাইবো কেমনে। হাজার হাজার ভোট কেন্দ্র কি করে এই ইউনুস বাঁচাবে? এই কথাগুলা বলবে না? নিশ্চয়ই বলবে। যার জন্য এটা ভাঙতে দেওয়া যাবে না। আপনারা যতই চেষ্টা করেন, অনেক সময় ভাই অনেক কাজ করা যায় না। যেমন দেখেন, এই যে প্রথম আলো নিয়া, দি ডেইলি স্টার নিয়া অনেক রকম কথাবার্তা বিদেশ থেকে আমাদের ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য এবং এই যে কনক সারোয়ার সাহেব অনেক রকম প্রমাণ সহকারে অনেক কথা বলছে। ওনারা চাইতেছিল সরকার যেন এটা নিষিদ্ধ করে দেয়। এটা কি সম্ভব বলেন? সম্ভব না। কারণ কি জানেন, একটা পত্রিকা নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে সারা বিশ্বেতে এই খবরটা ছড়ায়া যাবে যে সরকার মিডিয়ার গলা চিপা ধরছে। ওই বাকশাল চলে আসবে বঙ্গবন্ধুর, যে বাকশাল দিয়া সমস্ত পত্রিকা বন্ধ কইরা দিয়া মাত্র 4টা পত্রিকা জীবিত রাখছিল, বাকিগুলারে গলা চিপা মাইরা ফেলছিল ওই টাইমে। ওই বাকশাল কি আবার করা যাবে? যার জন্য সরকার এইসব সিদ্ধান্তের সাথে একমত হইতে পারে না। কথাগুলো এই জন্য বললাম যে আপনারা খালি বুঝা নিবেন, ওনারা যেটা চাইতেছে ওই চাওয়াটাও ঠিক, কিন্তু এই চাওয়াটা পূরণ করা যাবে না। কারণ তাহলে ওই যে ভারত থেকে এবং ওই যে আওয়ামী লীগ, শেখ হাসিনা, ওরা আরো সুযোগ নিয়ে নিবে। এখনই তো দেখেন এই বিচারই মাইনা নিতেছে না, কোন রকমই মাইনা নিতেছে না। আমি তো ভাবছিলাম ভারতের মিডিয়া চুপচাপ থাকবে, কিন্তু চুপচাপ না থাইকা একটা জিনিস প্রমাণ কইরা দিল যে আমাদের বিচার একদম সঠিক।
কারণ তারা মাইনা নিলেই ভয় ছিল ভাই, তারা মাইনা না নেওয়াতেই এখন একটা পায়ের আওয়াজ পাওয়া যায়। হ্যাঁ ভাই, কান পাতলেই শুনতে পাবেন পায়ের আওয়াজ পাওয়া যায়। ওদেরকে কারা রুখতে পারে এটা একটু চিন্তা কইরা বাইর করেন তো। আসেন একটু আলাপ করি এই ব্যাপারে। ভারতকে রুইখা দাঁড়াইবার মতো কারা আছে আমাদের দেশে? আমি তো মনে করি জামাতে ইসলাম আছে। হ্যাঁ, এই যে মাসুদ সাহেবের বক্তব্য শুনেন না, ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, হায় হায় আগুন ঝরে তো আগুন ঝরে। বক্তব্যের মধ্যে বুঝেন না, কথা শুনলেই তো বোঝা যায় কেমন মানসিকতা এবং কি বলতে চায়। পুরাই তো রুইখা দাঁড়াইতে চায়, ভারতকে বলতে চায় চোখে চোখ রেখা, তুই যদি বেটা আমাকে বলস নে বেটা, আমি বলুম দে বেটা, তুই যদি বলস নেন, আমি বলুম দেন। ব্যবহারটা ঠিক ওই রকমই করতে চায়, অর্থাৎ আগের মতো না, আগের দিন ভুইলা যাও। এই কথা অন্য দল বলতে পারে? বলতে পারে না। ডাক্তার মাসুদের মতো এরকম বক্তব্য অন্য কোন দল থেকে কি পান? পান না, কারণ ওনারা এটা বলতে পারবে না। আবার দেখেন এদিকে আরেকটা দল আছে আমাদের এনসিপি, হ্যাঁ, যারা এখনো জুলাই সনদপত্রে সিগনেচার করে নাই। কেন করে নাই আগেও আলোচনা করছি, আবার আজকে নতুন করে কিছু নতুন কথা বলবো, আগে এটা শেষ করে নেই। এই যে এনসিপি নাহিদ ইসলাম, তাকে আপনারা একটু ফলো করবেন, তার বক্তব্য শুনবেন। সেও কিন্তু ওই যে একই জায়গায় রুইখা দাঁড়াইতে চায়, চোখে চোখ রেখা ওই একই কথা বলতে চায়। তুমি যদি বলো নাও, আমি বলবো দাও, তুমি যদি বলো নেন, আমি বলবো দেন। একই ভাষা না? আর দেখেন সাদেক কাইয়ুম, ছাত্র শিবির তো ভাই বিশাল, হ্যাঁ বিশাল। আপনারা মনে রাখবেন, এই যে হিমালয় পর্বত আছে না, এই হিমালয় পর্বতের মতো এই ছাত্র শিবির বর্তমানে এই বাংলাদেশে এটুক খালি মাথার মধ্যে রাইখা দিবেন, কোনো ভয় নাই। দেশ সঠিক দিকে যাচ্ছে, পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে ভাই, পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। আর কত গোলামি? হ্যাঁ, আর গোলামি করার সময় নাই। হ্যাঁ ভাই, আর গোলামি করার সময় নাই। দেখেন আমাদের বিচার কার্য নিয়ে এখন ওদের মিডিয়া যেসব কথা বলতেছে, এগুলো আপনারা বুঝাই নিবেন টাকার জোর, টাকার জোরে। হ্যাঁ ভাই, এসব মিডিয়া কিনা যায়। এই যে ভারতের এই সমস্ত মিডিয়াতে প্রচুর টাকা ঢালা হয়েছে এবং ওই টাকার বিনিময় এই বক্তব্যগুলো আসতেছে। মহান নেতা, বাংলাদেশের একমাত্র মহান নেতা আব্দুল হামিদ ভাসানী, এই ভাসানী সাহেব বলছিল, ওনার জীবনী পড়ে নিয়েন ভাই, ওনার জীবনী না পড়লে বাংলাদেশকে বুঝতে পারবেন না। উনি বলছিল ভারত যখনই আমাদের উপরে অখুশি হবে কোনো ব্যাপারে, তখনই বুঝবা আমরা সঠিক রাজনীতি করছি, সঠিক পথে যাচ্ছি। এখন দেখেন ওনারা মাইনা নিতেছে না, তার মানে কি আমরা সঠিক পথে আছি। আর ওনাদের নিয়ে কি আলোচনা করুম? দেশের ভিতরেই তো আলোচনা রয়ে গেছে। হ্যাঁ ভাই, দেশের ভিতরেও অনেক বড় বড় নেতা রয়ে গেছে। হায় হায়, এদের কথা শুনলে মাথা নষ্ট হয়ে যায়। ওনারা একটা টাইমে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিল, কি উপদেশ দিছে, কি বুদ্ধি দিছে, আমার তো মনে হয় না বেগম খালেদা জিয়া ওনাদের কোনো বুদ্ধি উনি কখনো গ্রহণ করছে বলে আমার মনে হয় না। কারণ উনি হয়তো শুনতেন অথবা কোনো কাজে এমনি রাইখা দিছে উপদেষ্টা বানায়া। এই উপদেষ্টা আজকে আইসা বলতেছে, কার কথা বলতেছে বুঝতে পারছেন? ওই যে লোক বলছিল, ওই যে ফকিন্নুর পুত, বান্দির পুত, এই জুলাই গণ অভ্যুত্থানের সৈনিকদেরকে, সেই লোক আবার নতুন বয়ান দিছে কি জানেন? এই অপরাধ বিচার ট্রাইব্যুনাল এবং শেখ হাসিনার বিচার, এই বিচার তো ভাই অনেক আগেই শুরু হয়েছে, আরো 10 মাস 1 বছর আগের থেকে। এতদিন কিন্তু বলে নাই, এখন বলতেছে অবৈধ। দেখেন কথাটা ঘুরে বলছে, কিভাবে বলছে? কন্যার বাপ যে বরের বাপ ওরসে, অর্থাৎ বোর বাপ যে আবার ওই জামাইয়ের বাপ ওরসে, একই ব্যক্তি যদি হয় তাহলে ওই বিয়াটা কি বৈধ হবে? এইভাবে বুঝায়া, উকিল মানুষ তো এইভাবে বুঝায় বলতেছে। এখানে যে চিফ প্রসিকিউটর এই যে তাজুল ইসলাম, উনি একটা টাইমে জামাত ইসলামের পক্ষে লড়াই করছে অতীতে, এখন উনি আইসা আবার কেন এখানে? মানে এখন উনি ওই একই কোর্টে, যে কোর্টে 71-এর বিপক্ষের মানুষকে বিচারের রায় দিছে, ফাঁসিতে ঝুলাইছে, ওই একই কোর্টে এখন শেখ হাসিনার মানে মুক্তিযোদ্ধার পক্ষের, ওইটা তার খুইলা বলতে পারে না, ঘুরায় পেঁচায় ওই একই কথা, ওই একই কোর্টে এইটা গ্রহণযোগ্যতা নাই। এবং উনি এমনও কথা বইলা ফেলাইছে, আল্লাহ জানে মুখ ফসকা বলছে না সচেতন ভাবে বলছে, যে আগামীতে যে সরকারই আসবে, যদি বিএনপিও আসে, এগুলা সব বাতিল কইরা দিবে।
আর বাতিল করার কোনো সুযোগ নাই। 17 তারিখে সব পাইন মারা শেষ তো ভাই, সব কিছু শেষ, গেম ওভার। কেন বলতেছি জানেন? এই যে রায় হইল ফাঁসির রায়, কি কারণে? জুলাই 36 দিনের কর্মকাণ্ডের কারণে। 16 বছরের ইতিহাস না কিন্তু, জুলাই 36 দিন। যেমন সাভারে ওই ভ্যান গাড়িতে জীবন্ত মানুষ এবং লাশ একসঙ্গে পোড়ায়া দেওয়া, চাংখারপুলের ঘটনা, ইদানিংকালের ঘটনা, সব 36 দিনের ঘটনা। তার মানে কি, এই 36 দিনের জন্য ফাঁসিতে ঝুললো কে? শেখ হাসিনা। আর এই শেখ হাসিনাকে তাড়াইলো কারা? জুলাই বিপ্লবীরা। তার অর্থ কি দেখেন? আইন, উচ্চ আদালতের আইন কি বলতেছে? ওই 36 দিন ছিল একটি যুদ্ধ, একটি বিপ্লব, একটা অভ্যুত্থান। তার ওই অভ্যুত্থানে যারা মানুষ খুন করছে, যারা এই অত্যাচার চালাইছে, জুলুম করছে, যারা হেলিকপ্টার থেকে গুলি করছে, চিন্তা করেন দেশের ভিতরের ঘটনা, যে ঘটনা আপনি লাঠি দিয়ে সামাল দিবেন, সেই ঘটনা আপনি হেলিকপ্টার দিয়ে গুলি করেন। হেলিকপ্টার দিয়ে গুলি করে কোথায় ভাই? যুদ্ধের ময়দানে। তার মানে কি এটা যুদ্ধ ছিল, তাই না? এই রায়ের মধ্যে দিয়ে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের জয় হয়ে গেছে ভাই। জুলাই গণ অভ্যুত্থানকে আর অস্বীকার যাইতে পারবেন? কারণ এই 36 দিনের ঘটনাই তো 3 বারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেত্রীর গলাতে ফাঁসির দড়ি। তার মানে কি পুরাটাই বৈধ হয়ে গেল না জুলাই গণ অভ্যুত্থান? দেখছেন কিভাবে টেকনিক্যালি বৈধ করে নিছে। আর এখনো দেখেন যারা বলতেছেন, অনেক বড় বড় নেতা আছে, বলতেছে আমরা নার পক্ষে থাকবো, না ভোট দিব। আপনারা এখন না ভোট দিয়া কুলাইতে পারবেন? না শব্দটা মানে কি জানেন? আপনারা নতুন বাংলাদেশ চান না, এবং কি নতুন না ভাই, ওই 71-এর বাংলাদেশও চান না। কারণ 71-এর বাংলাদেশকে আওয়ামী লীগ তো ভাই বিক্রি করে দিছে ভারতের কাছে। এটা কি এখনো বোঝার বাকি রয়েছে আমাদের জনগণের? নিশ্চয়ই না। আপনারা ওই ভুল রাজনীতিতে যায়েন না। ওই যে আমি বললাম পায়ের আওয়াজ পাওয়া যায়, ছাত্র শিবির, জামাতে ইসলাম এবং এনসিপি। আপনারা হয়তো অনেকে বলবেন এনসিপি তো ভাই কারোর সাথে জোট করবে না, ওরা যাবে না। ভাই না যাক, আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি এরা আলাদা আলাদা কেউ না, এরা সব এক। ওই যে রসুনের মতো এক জায়গায় আছে। প্রথম থেকেই এই কথাগুলো আমি বইলে আসতেছি। কেন বলতেছি? আমি কি জ্যোতিষী? না ভাই, ওনাদের চাল চলন কথাবার্তায় সব বুঝা নিতেছি। যেমন ওই যে আজকে উকিল সাহেবের কথায় বুঝা নিলাম যে আগামীতে ওনারা ক্ষমতায় আসলে এটাকে বানচাল করে দিবে, এই আইন আদালত কিছু মানবে না। আবার কিছু বুদ্ধিজীবী মাঠে নাইমা গেছে। আর একজন ওই যে লম্বা কইরা কি যেন নাম, আনিস আলমগীর, উনি তো বলতেছে আওয়ামী লীগ আসলে এটাকে নাকি সমুদ্রে ফেলা দিবে। আরো একজন একটা কথা বলছে, ওনার নাম ফিরোজ মোস্তফা ফিরোজ। উনি সাংবাদিক ছিলেন, এখন ইউটিউব কন্টেন্ট বানায় আমার মতো। কিন্তু ভাই উনি বোধ আর ঘুমায় টুমায় না, 10 মিনিট পর পর অদ্ভুত অদ্ভুত কথা বলে। একটু আগে দেখলাম 32 নাম্বার নিয়ে উনার চিন্তা ভাবনা কলজা ফাইটা যাইতেছে। কেন 32 নাম্বার ভাঙবে? এটা কি ধরনের বিচার ভাই? 32 নাম্বার ভাঙবে না, ভাঙতে দিবে না তো। একটু আগেই বললাম, আপনি বেশি দুশ্চিন্তা করেন না, এত চিন্তা করার কিছু নাই, এত টেনশন নিয়েন না, এত চাপ নিয়েন না। ফিরোজ সাহেব এই বয়সে এত চাপ নিতে নাই, শুধু কান পাইতে শুনতে থাকবেন। হ্যাঁ ভাই, কান পাতলেই শুনতে পাবেন। আওয়াজ পাওয়া যাচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, পায়ের ধ্বনি পাওয়া যাচ্ছে। নতুন কিছু হতে যাচ্ছে ভাই, বাংলাদেশে নতুন কিছু হতে যাচ্ছে। নীরবে বিপ্লব হয়ে যাবে ভাই। আর সেই বিপ্লবটা কি জানেন? ভোটের মাধ্যমে সেই বিপ্লবটা হবে। না জয়যুক্ত হবে, না হ্যাঁ জয়যুক্ত হবে। সময় আসলেই বুঝতে পারবেন। আপনারা যারা নার কথা বলবেন, এতে সাধারণ জনগণ বুঝে নিবে এরা বাংলাদেশ চায় না। হ্যাঁ ভাই, এ নতুন না ভাই, 71-এর বাংলাদেশ ওরা চায় না। কারণ 71 বাংলাদেশের মালিক তো ওরা, বুঝতেই পারতেছেন আপনারা, ওরাই ওইটার মালিক। আমাদের ওই মালিকানা আমরা ছিনায় আনছি ভাই গত 5ই আগস্টে জুলাই গণ অভ্যুত্থানে। যার জন্য এই জ্বালা যন্ত্রণা, ওদের জ্বালা যন্ত্রণা ওদের করতে দেন, আগুন জ্বলতে দেন, ধোঁয়া উঠতে থাকুক। ওই ধোঁয়া আকাশে মিশা যাবে ভাই, মেঘ হয়ে যাবে, একদিন বৃষ্টি আসবে আমাদের দেশে। হ্যাঁ ভাই, ফসল ফলবে, সোনার বাংলাদেশ হবে, হইতেই হবে। এখনই সময়, এখনই সময়। আপনারা খালি বোঝার চেষ্টা করবেন। ভোটের সময় হুঁশিয়ার থাকবেন, মাইন্ড ফ্রেশ রাখবেন। কেউ পারবে না ভাই জালিয়াতি করতে। এই আগামী নির্বাচনে কেউ জালিয়াতি করতে পারবে না। জালিয়াতি করতে গেলে ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে না, ভোটের বাক্সের দিকে যে হাত বাড়াবে তার হাত আমরা অবশ কইরা দিব। অবশ কাইটা ফালামু এটা কয় নাই, কিন্তু অবশ
ইনজেকশন দিয়ে অবশ করে দিবে। ডাক্তার মানুষ তো উনার ভাষায় কথা বলছে, কিন্তু ওইটা মনে রাখেন, আগামী নির্বাচনে কোন রকম জালিয়াতি, বাটপারি, মারামারি, কাটাকাটি কেউ কিচ্ছু করতে পারবেন না। 100% সুষ্ঠু একটা নির্বাচন হবে, আর ওই নির্বাচন হওয়ার জন্য যা যা করার তাই করবে। এই আর অল্প কয়েকটা দিন সবুর করেন, সবই এই সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাবেন, আর তখনই মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে নিবে। যারা এতদিন পর্যন্ত নিতে পারে নাই, তাদেরকে সিদ্ধান্ত নিবার সুযোগ তারাই করে দিতেছে, কারণ তাদের কথার মধ্যে ভাই কোন রকম ব্যালেন্স নাই। এক একজন এক এক রকম কথা বলে। কথাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, কথাই হচ্ছে রাবার। টানতে টানতে লম্বা করতে পারবেন, কিন্তু ততটুকুই টাইনেন যেন ছিঁড়া না যায়। আপনারা তো ছিঁড়া ফেলাইতেছেন। যাই হোক, সবার জন্য সবাই দোয়া করবেন। আমরা ছিঁড়াছিঁড়ির মধ্যে নাই, আমরা একটা সুন্দর নতুন বাংলাদেশ দেখতে চাই। কেন বারবার নতুন বলি? পুরাতনদের দেখা ফেলাইছি তো ভাই, এখন নতুন কিছুই তো দেখতে হবে, তাই না? সবার জন্য সবাই দোয়া করবেন। জামাতের প্রার্থী তালিকায় বিরাট চমক আসছে। বর্তমান প্রার্থীদের 80% পরিবর্তন হচ্ছে, থাকছে না। আপনারা যাদেরকে দেখছেন যে জামাতের প্রার্থী হিসাবে মাঠ চষে বেড়াচ্ছে, তাদের 80% পরিবর্তন হবে। তা আমি তো এটাই বলে আসছি। কিছু জামাতের লোকজন কিছু গারল গালি দিয়েছিলেন, আমি বলেছি জামাতের 80% প্রার্থী পরিবর্তন করতে হবে। ঠিক এই পার্সেন্টেজ শব্দের উল্লেখ করেছি। জামাত ক্ষমতায় আসবে এবং 80% প্রার্থী পরিবর্তন করেই ক্ষমতা আসবে। প্রার্থী প্রয়োজনে আউটসোর্স করবে, যে পরামর্শ আমরা দিয়ে আসছিলাম। আমি জোরালো ভাবে বলেছি, আমিরে জামাতকে বলেছি, সেক্রেটারি জেনারেলকে বলেছি, চিঠি দিয়ে বলেছি, ভিডিওতে বলেছি। এখন সেটাই হতে যাচ্ছে। কি আমরা এভাবে বলেছিলাম যে বিশিষ্ট ব্যক্তি, বড় ব্যবসায়ী, ভালো মানুষ জামাতের সহযোগী সদস্য ফর্ম পূরণ করিয়ে তাকে নমিনেশন দেন। তাকে দিবেন কি এমনি? না, তার জেতার সম্ভাবনা আছে বলে দিবেন, তার টাকা আছে, এলাকায় গ্রহণযোগ্যতা আছে, কিন্তু জামাত করেন না। একসময় বিএনপি করতেন, তুমুল জনপ্রিয়, তাকে নমিনেশন দেন। এবং বিএনপির প্রার্থীর সাথে আপনার কুফু হতে হবে, কুফু সমতা হতে হবে। আপনি একজন ব্যারিস্টার বিএনপির প্রার্থীর বিপরীতে একজন কিন্ডারগার্টেনের হুজুরকে আপনি প্রার্থী করতে পারেন না, এটা হয় না। হ্যাঁ, হতে পারে সেই কিন্ডারগার্টেন হুজুর ব্যারিস্টার প্রার্থীর চাইতে অনেক ভালো, ভদ্র, সৎ, সব ঠিক আছে, কিন্তু তারপরও এটা গণতান্ত্রিক রাজনীতি, এটা কম্পিটিশন, রেস। এখানে কুপু হওয়ার একটা বিষয় আছে। একজন কর্নেলের বিপরীতে একজন দাখিল মাদ্রাসার হুজুরকে আপনি প্রার্থী করতে পারেন না। কর্নেলের বিপরীতে ব্রিগেডিয়ার জেনারেল দেন, কুপু হতে হবে, সমানে সমানে লড়াই হবে। আমরা এই কথা বলে আসছিলাম। বিশিষ্ট সাংবাদিক কয়েকজনকে দেন, তারুণ্যের আইকন কয়েকজনকে দেন, বুদ্ধিজীবীদের মধ্যে কয়েকজনকে দেন। যখন ভোটের আগে পাশাপাশি বিতর্কে বসবে সুজনের উদ্যোগে বা যার উদ্যোগী হোক না কেন, তখন জামাতের প্রার্থীর যদি সেই সমতা না থাকে, ভ্যাবাচাকা খেয়ে যায় বিএনপির হেভিওয়েট প্রার্থীর কাছে, তখন ওই এক বিতর্কে জামাতের ভোট কয়েক লক্ষ কমে যাবে এবং ওর মাধ্যমেই করা যায়। এই জন্য যোগ্য প্রার্থী হতে হবে এবং পাওয়ার পলিটিক্সও এগিয়ে থাকতে হবে। যেখানে পাওয়ার পলিটিক্স করা দরকার সেখানে সেটা করতে হবে। জামাতের পক্ষে, আমি যে কথাটা বারবার বলেছেন, জামাতের পক্ষে গণজোয়ার, জামাতের পক্ষে এই মুহূর্তে যে জনসমর্থন, ক্ষমতায় আসতে তার একটু বেশি জনসমর্থন দরকার নেই। এখন দরকার শুধু যোগ্য প্রার্থী। আমি যে কথাটা বারবার বলছিলাম, এই সমর্থনটা ভোটের বাক্স পর্যন্ত নেওয়া দরকার, আর ভোটের বাক্স পর্যন্ত নিতে যোগ্য প্রার্থী লাগবে। নইলে শেষ মুহূর্তে সমীকরণে কিছু ভুল ভ্রান্তি, কিছু আনস্মার্টনেস বা প্রতিপক্ষের প্রার্থীর স্মার্টনেস সমীকরণ ঘুরিয়ে দিতে পারে। এই জন্য জামাতের প্রার্থী পরিবর্তন করাটা জরুরি। এমনিতে স্বাভাবিক সাংগঠনিক রাজনীতি, আর ক্ষমতায় আসবে, রাষ্ট্র চালাবে, লেজিসলেচার হবে। আমি যে কথাটা বারবার বলে আসছিলাম যে জামাতের এমপি ক্যান্ডিডেটরা বেশিরভাগই লেজিসলেচার হিসেবে, আইন প্রণেতা হিসেবে যোগ্য না। আপনি সংসদে আইন প্রণয়ন করবেন, এই বিষয়ে আপনার কোয়ালিটি কি, এটা আপনাকে এনশিওর করতে হবে। হ্যাঁ, এবার জামাত সিদ্ধান্ত নিয়েছে, এটাই আমরা যেরকম বলে আসছি ঠিক সেরকম। এমনকি মিজানুর রহমান আজহারিকেও প্রার্থী করা হতে পারে। প্রার্থী না করা হলেও তাকে কাজে লাগানো হবে। মিজানুর রহমান আজহারি কোন দিক থেকে যোগ্য না? আলেম,
বিশিষ্ট আলেম, সিনিয়র আলেম, জামাত না নতুন ভাবে জামাত হবে, রোপণ হওয়া জরুরি না, হিন্দু নারী একদম সরাসরি নারী জামাতের নমিনেশন পাবে, হিন্দু জামাতের নমিনেশন পাবে। অনেক কিছু আপনারা দেখতে পাবেন হিন্দু গোপালগঞ্জে বিভিন্ন জায়গায়, অনেক চমক থাকবে, ইতিহাস সৃষ্টি হবে, যুগান্তকারী চমক আসছে। আমার দেশ বিষয়টা সামনে এনেছে, চমক আসছে জামাতের চূড়ান্ত প্রার্থী তালিকা। মানে জামাতের প্রার্থী তালিকা যাদের দেখছেন এরা চূড়ান্ত না, চূড়ান্ত হবে তফসিল ঘোষণা করার পর, এবং সংবাদ সম্মেলন করে এগুলো আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয়ভাবে জামাত ঘোষণা করবে। ওগুলো ছিল প্রাথমিক। এবং মজার বিষয়, জামাত যে জিতবে এর একটা কারণ বলি। বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তাতেই লাশের পর লাশ পড়ছে, এবং অলরেডি 23 জন প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত বিএনপি নিয়ে ফেলেছে। চিন্তা করছেন? আর বিদ্রোহী স্বতন্ত্র যে কত কত শো দাঁড়াবে তার কোনো ঠিক নেই। আর জামাতের 80% প্রার্থী, জামাতের যারা এখন দিন রাত পরিশ্রম করে খেয়ে না খেয়ে কাজ করছে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। কিন্তু জামাতের এই প্রার্থীরা একটু মন খারাপ করবে না, বরং নতুন যাকে প্রার্থী ঘোষণা করবে তার পাশে দিন রাত আরো বেশি পরিশ্রম করবে, আলহামদুলিল্লাহ বলে মেনে নিবে। দিস ইজ জামাত। কোনো লোভ নাই, কোনো লালসা নেই, বরং অনেক প্রার্থী আর খুশি হবে যে মহান এত কঠিন দায়িত্ব আমার উপর আসে নাই, আল্লাহর কাছে জবাবদিহিতার জায়গাটা হয়তো বা একটু ছোট হলো। আমি কি এত বড় দায়িত্ব পালন করতে পারতাম? দায়িত্ব পেয়ে যদি আমি অযোগ্যতা দেখাতাম, তা আল্লাহ হয়তো বা আমাকে হেফাজত করেছে। বরং যে দায়িত্ব পেয়েছে নতুন ভাবে, আমি তার পক্ষে কাজ করি। দিস ইজ জামাত। এরা ক্ষমতা আসবে না, ক্ষমতা আসবে কি টেম্পো স্ট্যান্ডে মারামারি করে 2 গ্রুপে শহীদ হওয়া লোকজন। দেখেন আমার দেশের রিপোর্টটা অসাধারণ। আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রায় 1 বছর আগে প্রাথমিকভাবে সব আসনে প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ জামাত ইসলামী। এতে চমক হিসেবে প্রায় 80% আসনে নতুন প্রার্থী সহ তরুণদের প্রাধান্য দেওয়া হয়। আর এখন কথা হচ্ছে যে 80% প্রার্থী পরিবর্তন করা হতে পারে। অজানা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় এখন তারা গণসংযোগ সহ ব্যাপক প্রচারণা চালাচ্ছে। তবে এসব প্রার্থী চূড়ান্ত নয় বলে দলটির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল। সে অনুযায়ী এবার আরো চমক নিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে জামাত। এতে বিভিন্ন ধর্মের প্রতিনিধি, সাংবাদিক, আলেম, পেশাজীবী, নারী ও ছাত্র নেতৃত্ব থেকে তরুণদের স্থান দেওয়া হতে পারে। তো এইগুলোর মধ্যে আপনি দেখবেন যে 80% উল্টে গেছে, 80% কম না। কিভাবে? শরিকদের 120+ আসন জামাত ছাড়বে, ওই জায়গায় তো 80%-এর একটা বড় অংশ পূরণ হয়ে যায়। শরিকদের কোন কোন জায়গায় ছাড়বে অনেক হিসাব নিকাশ আছে। আবার যেমন ঢাকা আসে হয়তো বা শরীফ ওসমান হাদিকে ইনকিলাব মঞ্চের জামাত প্রার্থী হিসাবে সমর্থন দিয়ে দিতে পারে, জালকাঠিতে ফয়জুল হক, আবার মিজানুর রহমান আজহারি হতে পারে। এরকম আরো অনেক বিষয় আছে। আমি ঢাকা 8 আসনের ভোটার। তো এখানে সাবেক সেনা অফিসার, সাবেক সচিব, পেশাজীবী, নারী যাদের গুঞ্জন শোনা যাচ্ছে, আমিরে জামাত তাদেরকে ধাপে ধাপে ডাকছেন, সবার ছবি ক্যামেরা আসছে না, তাতে বিএনপির প্রার্থী কে এটা দেখে জামাত চূড়ান্ত করবে, তার আগে না। এই যে কুফু মেনটেন করা, তাতে 80% নতুনত্ব আপনারা দেখতে পারেন, সম্ভাবনা আছে বা কাছাকাছি। আমাদের এক্সপেকটেশন 80%, যেহেতু 80% জামাত এর আগেই চমক দেখিয়েছে তরুণ নতুন, এবার আরো 80% দেখবেন। ক্ষমতায় জামাত আসবে। নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার আগেই তথা ডিসেম্বরের প্রথম দিকে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। আন্দোলনরত 8 দলের সঙ্গে আরো অনেক দল জামাতের সাথে আসতে পারে। তাদের সাথে সমঝোতার ভিত্তিতে নিজেদের প্রার্থীরা ঠিক করবে। সূত্র মতে আগামী নির্বাচনে জামাতের প্রার্থী হিসেবে দলীয় নেতাদের বাইরেও, এই যে দলীয় নেতাদের বাইরেও একটা বিরাট অংশ আসবে। বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবীদের রাখার আভাস দিয়েছে শীর্ষ নেতারা। গত 4 নভেম্বর ওমরাহ পালন শেষে প্রেস ব্রিফিং এ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, আমরা 1 বছর আগেই প্রার্থী তালিকা বিভিন্নভাবে আঞ্চলিক পর্যায়ে জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। দলের সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট আহসান মাহবুব জুবায়ের, তিনি কিন্তু প্রার্থী নন। ডিসেম্বরের প্রথম দিকে তফসিল আগে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এতে আগে ঘোষিত তালিকায় পরিবর্তন আসতে পারে।
তো বিএনপির যেসব চমক টমক এগুলো সব খেয়ে দিতে 80% পরিবর্তন করা লাগলে জামাত 80% করবে বলে বিশ্বাস করি। জামাত ডিটারমাইন্ড ক্ষমতা 1977 থেকে এই পর্যন্ত সাবেক শিবির সবাইকে জামাত কাজে লাগানোর বিরাট